দর্শক স্বাগত জানাই মাই টিভি ধারাবাহিক আয়োজন লেটস টক। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর, সেলিব্রিটি এবং ইনফ্লুয়েন্সারদের সাথে আড্ডা দিয়ে থাকি। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছে আমি কবির চৌধুরী জয়। আজকেও আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনয় শিল্পী সাদ্দাম মাল। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে দিনকাল? কি নিয়ে ব্যস্ত সময় পার করছেন? নাটক নিয়ে ব্যস্ত সময় পার হচ্ছে। বর্তমান সময়ে কি নাটক নিয়ে কাজ করছেন? বর্তমান সময়ে কয়েকটা ধারাবাহিক চলছে আমার। এনটিভিতে ফাল জমাই চলছে, আর টিভিতে ইউএসবি চলছে এবং কি বাংলা ভিশনে চলছে মাথা গরম ফ্যামিলি। তার মানে এখন খুবই ব্যস্ত সময় পার করছেন। হ্যাঁ, মোটামুটি বলা যায়। যেই মাধ্যমে আমরা আপনাকে চিনে থাকি, আপনার চ্যানেল বা আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটি, সেই জায়গাটি এখন কতটুকু করছেন বা কতটুকু সময় দিতে পারছেন? আসলে তো ইউটিউব থেকেই শুরু আমার। ইউটিউবের জায়গাটা কখনোই আমি ওই রকম ভাবে নেই নাই যে একটা চ্যানেল ধরে আমার কাজ করতে হবে। আমি শিল্পী, এই কারণে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমার কাজ করা হয়েছে এবং কি এখন কাজ করা হয়, তবে এখন সময়টা ওইরকম পাওয়া যায় না। এই কারণে আমার টেলিভিশন নাটকগুলো নিয়েই বেশি ব্যস্ত থাকতে হয়। আর ইউটিউব বলতে আমার একটা চ্যানেল আছে, ওখানে কাজ হয়। আমি একটু জানতে চাই যে আপনার জীবনে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অবদানটা কতটুকু, বিশেষ করে ইউটিউব কিংবা ফেসবুকের? ইউটিউব তো অবশ্যই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি ইউটিউব না আসতো হয়তো আমাদের এখানে আপনার সামনে বসা হতো না। এটা একদম সত্য, এটাকে এড়ানো যায় না। ইউটিউব আমাদের জীবনে অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যদি ইউটিউব না থাকতো বা আপনি তার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশন করে এই জনপ্রিয়তা বা মানুষের ভালোবাসা অর্জন না করতে পারতেন, তাহলে সাদ্দাম মাল কি করতেন বা কি করতো? ভালো একজন কৃষক হতাম। কৃষক হতেন। আপনি কন্টেন্ট ক্রিয়েশনের আগে কি করতেন? আমি আসলে বরাবরই একটা অলস মানুষ, তেমন কিছু করা হয়নি আমার। তবে আমি যে কৃষক হব বললাম, এই কৃষক হওয়াটাও আমার স্বপ্ন ছিল, কিন্তু আমি এর বাস্তবায়নের পথে কখনোই হাঁটতাম না। মানে খুবই অলস প্রকৃতির মানুষ ছিলাম এক কথায় বলতে। মাথার ভিতরে শুধু অভিনয়টাই কাজ করতো। আর তখন তো আসলে ইউটিউব, ফেসবুক বলতে ওরকম কিছু ছিল না। স্থানীয় একটু নাট্য দলে কাজ করতাম, এই পাশাপাশি কিছু সামাজিক কাজের সাথে জড়িত ছিলাম। এমনিতে খুব বড় করে কোনো কিছুই আমার করা হয়নি নাটক করার আগে। আচ্ছা, আপনি কোন বয়স থেকে এই অভিনয়ের সাথে জড়িত? খুব অল্প বয়সী বলা যায়। না, কত বয়স থেকে? 10-11 বছর বা 12 বছর। এই 10-11 বছর থেকে আসলে কিভাবে হাতে খড়ি হলো অভিনয়ের? এটা আমার আমি যেই প্রাইমারি স্কুলে প্রথম লেখাপড়া করেছি, হোসেনপাড়া প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমার শিক্ষকরা ছিল। ওখানে আগে তো ইউনিয়ন জুড়ে একটা স্পোর্টস হইতো, একটা স্কুলকে বা অনেকগুলো স্কুলকে কেন্দ্র করে একটা স্কুলের মাঠে একটা অনুষ্ঠান হইতো বাৎসরিক। সেই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে প্রতিযোগী হিসাবে সেখানে পার্টিসিপেট করতো। আমরাও আমাদের স্কুল থেকে সেখানে অংশগ্রহণ করেছি এবং কি আমাদের যে শিক্ষকরা ছিল তারা হয়তো আমাকে দিয়া করতো কৌতুক, যেমন খুশি তেমন সাজো, এ সমস্ত অংশগ্রহণ করাতো। আর ওনারা বুঝতে পারতো হয়তো আমার ভিতরে ভিন্ন কিছু আছে আর কি একটা। আর আমিও সবসময় এটাই ভালো লাগতো ছোটোবেলা থেকে। সেখান থেকে ভালো লাগা, তারপরে আমাদের কুয়াকাটা শিল্পী গোষ্ঠী নামের একটি সংগঠন ছিল, সেই সংগঠনে যোগদান করা হয়। সেখানে দীর্ঘ সময় কাজ করা, তারপর 2020 সালে আমাদের ইউটিউবের যাত্রা শুরু হয় কুয়াকাটা মাল্টিমিডিয়ার মাধ্যমে। আচ্ছা, আপনি মোটামুটি পড়াশোনা করেছেন কতদূর? মানে আপনার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা একটু জানতে। আমি খুবই অল্প, আমি ইন্টারমিডিয়েট করছি। ইন্টারমিডিয়েটের পরে আর পড়াশোনা করেননি? না, করা হয় না, তবে এখন চিন্তা ভাবনা আছে এটাকে আগাই নেওয়ার। হঠাৎ থামিয়ে দিলেন কেন আসলে পড়াশোনাটা? সেটা অনেকটা প্রতিবন্ধকতা যে খুব বেশি ছিল তা না। 2007 আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পরে একটু পরিবারটা ভিন্ন রকম হয়। অনেক বড় পরিবার আমাদের। সেখান থেকে আমাদের এক জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করা এবং কি সব মিলিয়ে আর কি একটা বড় পরিবার। আমি কথাগুলো না বলি আর কি, এমনি যে কোনো অর্থনৈতিক কারণে যে হয় না এটা না, তার মানে পারিবারিক ক্লাসের কারণে, পারিবারিক কারণে হয় না। আর আমারও নিজেরও অনেকটা গাফেলাতি ছিল, সে কথাটা এড়ানো যায় না। তাহলে কি সাদ্দাম মাল সামনে পড়াশোনার দিকেও ধাবিত হবে? মানুষ তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পড়াশোনা। আর আমি সবসময় বই পড়তাম এবং কি লেখাপড়াটা আমার সবসময় থাকতো আর কি। এমনিতে আমি বসে থাকতাম না, আমি ক্লাসের বাইরের বইগুলোই বেশি এখনও পড়ালেখা করি এ নিয়ে। আচ্ছা, আমাকে একটু বলবেন সাদ্দাম ভাই, যে আপনার নাম, এই যে নামটি, এই নামটির মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে যে সাদ্দাম মাল, এই নামটি আসলে কিভাবে আসলো? সাদ্দাম আমার নাম, মাল আমার বংশ।
আপনার সার্টিফিকেট নেম কি? এটাই সাদ্দাম মালি সার্টিফিকেটে। অবশ্যই। আচ্ছা, এই মাল আপনার বংশের সাথে কিভাবে যুক্ত হলো? মানে আমরা তো জানি বাবা বংশ। মাল হচ্ছে যে আপনি, সেটা তো একটা ইতিহাস, কারণ আমরা ভারত উপমহাদেশের মানুষরা, আমাদের পূর্বপুরুষরা তো আর সরাসরি মুসলিম তো আর কেউ ছিল না। কারণ আমাদের দেশে দেখবেন হাওলাদার, মির্দার, শিকদার, হ্যাঁ, চৌধুরী, যে বংশগুলোই দেখেন না কেন আপনি বা শুনেন না কেন, এই বংশগুলো কিন্তু আগের। এই মাল বংশটির আসলে আসলো কিভাবে? আসলে এই প্রত্যেকটা বংশরই কিন্তু মূলে রয়েছে একমাত্র শেখ বংশ, তারপরে আপনার সৈয়দ বংশ, এই সমস্ত বংশ। কিছু বংশ হচ্ছে আপনার আরব থেকে আসছে, দু একটা, যেরকম শেখ বংশটা আরব থেকে আসছে। এছাড়া অন্যান্য বংশগুলো কিন্তু আমাদের ভারত উপমহাদেশীয় বংশ। এটা হচ্ছে কর্মের উপর নির্ধারণ করে অনেক বংশ। মাল বংশটা আসলে কোন? মাল বংশটাও কর্মের উপর নির্ধারণ করে। কর্মের উপর? প্রাগৈতিহাসিক সময় আমাদের যখন ভারত উপমহাদেশ মাংস রপ্তানিতে তো অনেক আগে থেকেই প্রসিদ্ধি ছিল পৃথিবীতে। ঠিক আমার আমি যেরকম মানুষের কৌতূহল হয়, আমারও কৌতূহল হয়েছে, আমিও বাবার কাছে জিজ্ঞেস করেছি, উনি ওনার বাবার কাছে জিজ্ঞেস করেছে। এরকম জানা যায় যে আমাদের পূর্বপুরুষ কেউ না কেউ মাংস রপ্তানির সাথে জড়িত ছিল, এবং তখনকার যুগে মাংস রপ্তানি যারা করতো বা মাংসের ব্যবসা যারা করতো তাদেরকে মাল বলা হয়। আচ্ছা, আপনার বাবার নাম কি ছিল? শামসুল হক মাল। আর আপনার দাদার নাম? দাদার নাম আইজউদ্দিন মাল। তার বাবার নাম? আমিরউদ্দিন মাল। মানে সবাই মালের উপরে আছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, একটা জিনিস বলবেন, এই মাল শব্দটা সাধারণত আমাদের দেশে ব্যবহার করা হয় কাউকে অ্যাপ্রিশিয়েট করার জন্য, বলা হয় যে ওর তো একটা খুব বড় একটা মাল, খুব বড় একটা জিনিস। না, আপনি কি এইটার জন্য কি এটাকে বেশি হাইলাইট করেন কিনা? না 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 না, কারণ আমি যখন আমাকে আমার উপজেলার মানুষই ঠিক মতো চিনতো না, জাস্ট আমার একটা গন্ডি ছিল, এরিয়ায় ছিল, তখনই আমার ছোটবেলা থেকেই আমরা আসলে বংশটা একটু রেয়ার না, এই কারণে সবাই কিন্তু একটু কৌতূহল বশত মাল বইলে একটু অন্যরকম করতো। এটা আমরা ছোটবেলা থেকে স্বাভাবিক নিয়ে নিছি, বুঝছেন। মানে আমার এলাকায় হয়তো যারা আমার ভাইরা মালবাই যারা ছোট ছিল ওরা মালবাই বলতো, আবার আমার বন্ধু বান্ধব বলতো মালে কই আইছে, এরকম। কিন্তু এটা মানে মানুষের কাছে অন্যরকম হলো, আমার কাছে খুবই নর্মাল, খুবই স্বাভাবিক, একদম স্বাভাবিক। আচ্ছা, এবার একটু জানতে চাই যে আসলে প্রেমের বিষয়টি, কতগুলো প্রেমের প্রস্তাব দিয়েছেন, কতগুলোতে প্রত্যাখ্যান পেয়েছেন, আর কতগুলো প্রেমের ক্ষেত্রে বিজয়ী হয়েছেন? প্রেম ভালোবাসা আমার জীবনে ওরকম করে কাজ করে না, মানে এই জিনিসটা কম বেশি মাথার ভিতরে ঢুকছে, কিন্তু ওই পাওয়ার চেয়ে দূর থেকেই ভালোবাসতে আমার ভালো লাগছে। মানে বুঝতে পেরেছি, একটা দুঃখের ঘটনা আছে নিশ্চয়ই, যেটা ইঙ্গিত করছে। না না, সেটা না যে আমি একজনকে পছন্দ করি তাকে আমি কখনো বলিই নাই যে আমি আপনাকে পছন্দ করি। এখনো বলেন নাই? না। তো এরকম কয়জন আছে যাকে বলেনই নাই? আমি তো আসলে এরকম অনেক কি আমার পছন্দ হয়েছে, কিন্তু বলা হয় নাই কখনো, আর কখনো আমি বলার প্রয়োজনীয়তা মনে করি নাই। আচ্ছা, এর কারণ কি? দূর থেকে ভালো লাগে, মানে ভালো লাগে সীমাবদ্ধ। ফুল গাছে ভালো লাগে, হাতে নিয়ে দেখতে চাই না। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন যে এখন পর্যন্ত আসলে কতজনকে প্রস্তাব দিয়েছেন আপনার জানা মতে? আমি কাউকে প্রস্তাব দেই, মানে এখন পর্যন্ত কাউকে প্রস্তাব? কাউকে দেই। আচ্ছা, আপনার তো বিয়ে হয়েছে? অবশ্যই। আচ্ছা, এই বিয়েটা কিভাবে হলো? এটা কি মানে প্রেমের থেকে নাকি পারিবারিক ভাবে? একদম পারিবারিক ভাবে। একদম পারিবারিক ভাবে? বাচ্চাও হয়েছে সেটাও পারিবারিক ভাবে। এটাও কি একদমই হয়েছে? আচ্ছা, তো এখন আসলে আপনার বৈবাহিক যে বিষয়টি, এটি কি বিবাহের জায়গা থেকে বিবাহ করেছেন বিধায় এই জন্য বলছেন যে কাউকে কোনো প্রস্তাব দেননি? আসলে কি বিষয়টি এমন? না, আমি ওরকম মানুষ না। আমি যাকে বিয়ে করছি সেও জানে যে আমি কতটা মুখ পোড়া। আমি যদি ওরকম হয় আমি বলতাম, একদম সরাসরি বলে দিই। একদম একদম বলতাম। আপনার এখন বাচ্চা কতজন? বাচ্চা আর কি? আমার এক ছেলে। একটি ছেলে। বয়স কত এখন? ওর বয়স 5 বছর হবে 31শে মে। 5 বছর হবে। তার মানে আপনার প্রেমের জীবনে খাতা একদম শূন্য? শূন্য না, মানে কম বেশি হয়েছে, 2-1টা হয়েছে, তা খুবই অল্প বয়সে। সেটা খুব যে বেশি বড় আকারে হয়েছে বা সেটা আমার বেদনার কারণ হয়েছে যে তাকে না পাওয়ার বেকুল বেদনায় আমি খুবই ব্যথাতুর প্রাণ, এ ধরনের কোনো কিছু ঘটেনি। আচ্ছা, আমি একটু জানতে চাই, এবং আমরা এটা লোকমুখেও শুনেছি অনেকের মাধ্যমে, হোসেনপাড়া, এখানে তো আপনি বেড়ে উঠেছেন, ঠিক না? হ্যাঁ। এই এলাকাটায় এমন কোনো ব্যক্তি বা এমন কেউ আছে যে মানুষটিকে ঘিরে এখন আপনি অনেক কিছু চিন্তা করেন বা তাকে অনেক কিছু বলার ছিল, কোনো বলতে পারেনি, এমন কোনো মানুষ আছে কিনা? না, এমন কোনো মানুষ ভেবে বলুন সাদ্দাম ভাই, ভেবে বলুন, আছে কিনা হোসেনপাড়ায় এমন কেউ?
না আসলে আমার হোসেনপাড়া পাঞ্জুপাড়া দুইটা গ্রাম, আমার জন্ম হচ্ছে পাঞ্জুপাড়াতে। ধরেন আমি হচ্ছে পাঞ্জুপাড়ার একদম বর্ডার, আর হোসেনপাড়া আর পাঞ্জুপাড়া মানে 3-4টা গ্রাম নিয়ে হচ্ছে একটা গ্রামের নাম। তা আমরা যারা পাঞ্জুপাড়ার আর হোসেনপাড়া একটা লাগোয়া গ্রাম, বুঝছেন? এ কারণে আমার পাঞ্জুপাড়াতে বেশি সময়টা বেড়ে হওয়া, এবং কি কিশোর সময়টা আমার পাঞ্জুপাড়াতে, এবং কিশোরের পর সময় একই গ্রামই আর কি, পাঞ্জুপাড়া হোসেনপাড়া একই গ্রাম হিসাবেই আমি বেড়ে উঠেছি। এ কারণে ভাগ করা যায় না, আপনি যদি ভাগ করেন। তাই 2 গ্রামের মানুষ আমরা একত্রিতই বসবাস করছি। হয়তো অনেককে অনেক কিছু বলা হয় না, বা বলার ওরকম প্রয়োজনীয়তাও খুব একটা ছিল বলে আমার মনে হয় না। আচ্ছা, আপনার উল্লেখযোগ্য কাজের মধ্যে একটি হচ্ছে ক্রিমিনাল জামাই। আচ্ছা, এই ক্রিমিনাল জামাই এটার স্ক্রিপ্ট রাইটার কে, গল্পটি কে লিখেছেন? আপনি লিখেছিলেন, এবং এটাতে একটি চরিত্র ছিল যে চরিত্রে আপনি অভিনয় করেছেন, এবং চরিত্রটি নিয়ে বেশ ভালো ধরনের মানুষের মাঝে জনপ্রিয়তা পেয়েছে, মোতালেব চরিত্র। আসলে এই চরিত্রটার বিষয় এবং গল্পটার বিষয় আমাদেরকে একটু বলুন, যে এটা কিভাবে আসলো, এবং আমি যতদূর জানি এই স্টোরিটার মাধ্যমে আপনি প্রথম মানুষের কাছে জনপ্রিয়তা পান, ঠিক কিনা? আচ্ছা, একটু এই স্টোরিটা সম্পর্কে জানতে চাই। এই গল্পটা আসলে আমি যে কোনো গ্রামের গল্পই করি না কেন, দেখবেন যে আমার গল্পগুলোতে গ্রামের কোনো না কোনো থাকে, জীবনযাত্রা থাকে। আমি কমেডি গল্প করলেও আমি কমেডিটাকে একদম সরাসরি কাউকে চাপিয়ে দেইনি। কীরকম চাপিয়ে দেইনি সেটা হচ্ছে যে অঙ্গভঙ্গি দিয়ে লাভ দিতে হবে বা ভেঙচি কাটতে হবে মানুষকে হাসাতে, তা না। একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি ঘটনা যাচ্ছে, সেই ঘটনার ভিতরে কিছু অসামঞ্জস্যতা মানুষকে হাসাতে পারে, আমি এই বিশ্বাসে গল্পটা বলি, এবং কি এই সমাজের কোনো না কোনো গল্প নিয়েই আমি আগাই, বুঝছেন? তাহলে এই যে এই গল্পটা, এটা আসলে কোন জায়গা থেকে পিক করা বা কোন জায়গা থেকে? সেটাই বলতেছি। তা এই সমাজে অনেক ঘটনা ঘটে, যেরকম শ্বশুর জামাইয়ের সাথে ঘটে, অনেক ঘটনা আছে যেটা আমরা শুনে ছোটবেলায় হাসতাম এরকম। তা চিন্তা করলাম যে এই ধরনের একটা ঘটনা হইতে পারে। একটা জামাই, সে নিজেকে অনেক বুদ্ধিমান ভাবে, কিন্তু লোকটা বোকাশোকা। আচ্ছা, একটা মানুষকে যতটা সম্মান করা লাগে সে সেটা বোঝে না, সে অসম্মান করে, এবং অসম্মানটা আবার ওরকমও না, মানে বিনোদনের মতো আর কি। একজন মানুষ আপনাকে অপমান করতেছে অথচ আপনি হাসতেছেন, কিন্তু ওই লোকটা কিন্তু কলিজা ফাটাই আপনাকে অপমান করতেছে, কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিভিটিস আপনাকে হাসাচ্ছে। ঠিক এইভাবে করে, বা এর ভিতরে আবার কিছু চরিত্র সমাজের, একটা দুশ্চরিত্র চেয়ারম্যান কিন্তু একটা সমাজের বড় রকমের ক্ষতি করতে পারে, আবার একটা ভালো চেয়ারম্যান কিন্তু সমাজের বড় রকমের উপকার করতে পারে। তো একটা চেয়ারম্যান যদি খারাপ হয় তাহলে কি হইতে পারে? আবার একটা চেয়ারম্যানের একটা চামচা, সে কিন্তু চেয়ারম্যানের চেয়ে বেশি ক্ষমতা রাখে, সে আবার কিভাবে কি করতে পারে? আবার যদি কারো চরিত্র খারাপ হয় তাহলে গ্রামে চরিত্র খারাপটা কিভাবে উপস্থাপন হয়, এই বিষয়গুলো। আবার দেখা গেছে মানুষ বউকে দিয়ে নির্বাচন করাইয়া স্বামী একটু ফুডান্তি করতে চায়, এই বিষয়গুলো, বুঝছেন? এগুলো গ্রামের নিত্যদিনের ঘটনা। আচ্ছা, এইগুলাই এই গল্পে চরিত্রের যে বিষয়টি, যেহেতু আপনি এখানে চেয়ারম্যানের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, কিংবা গ্রামীণ চিরাচরিত কিছু ব্যক্তিদের ফিগার দাঁড় করানোর চেষ্টা করছেন, তো এই যে এই জায়গাগুলোতে যখন আপনি এই জিনিসগুলো বানাচ্ছেন এবং আপনার এলাকায় বানাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলো ওই এলাকায় যারা বাস্তবিক অর্থে এই জায়গাগুলোতে নিয়োজিত তাদের ক্ষেত্রে তো বিষয়টি মিলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা কখনো ফেস করেছেন কিনা? যেমন আপনি মেম্বারকে নিয়ে বানাচ্ছেন, হয়তো কোনো মেম্বার এসে আপনাকে এই বিষয়ে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কিনা? না, এরকম হয়েছে যে একজনের সাথে মিলে গেছে, সে আমাকে ফোন দিয়ে আর বললো যে তোমার ওই নাটকটা কিন্তু দারুণ, তুমি কিন্তু একেবারে সত্যটাই তুলে ধরছো ভাই, তোমারে আমার ধন্যবাদ, স্যালুট, তুমি দাওয়াত খাই আমার বাড়ি। মানে হ্যাঁ, এমনভাবে বলতেছে যে এই চরিত্র তার না। আচ্ছা, বুঝছেন বিষয়টা? সে আমাকে উল্টো ধন্যবাদ দিচ্ছে, তো বেলা শেষে সে কিন্তু বুঝতে পারছে চরিত্রটা। না, এমন কোনো ঘটনা আছে কিনা কখনো? না, এটার কোনো সুযোগ নেই, আমার সাথে এ ধরনের কেউ করে না, এবং কি ইনশাল্লাহ মনে হয় এটা ঘটবেও না। আচ্ছা, এই যে মোতালেব, এই মোতালেবের একটু ওই নাটক থেকে আমরা কিছু ডায়লগ শুনতে চাই, একটু উল্লেখযোগ্য কিছু ডায়লগ যেটা আপনার এখন মেমোরিতে আছে, একটু বলুন আমাদের, শুনি একটু। সেটা অনেকই ছিল, যেটা আপনার খুব মনে পড়ে বা যেটা আপনার কাছে নিজের কাছে ভালো লাগে, এখনো ক্লিপগুলো দেখলে ভালো লাগে, এমন কিছু? আসলে ওরকম করে মনে রাখতে পারি না, মাঝে মধ্যে মনে পড়ে, মাঝে মধ্যে মনে থাকে নাই, তবে একটু চেষ্টা করা যাক, এরকম বউ না মিললেও। কি কম না ভাই, আমার বউ রেলি আমার শ্বশুরে আটকাইছে, জানেন?
আটকানোর পর আমি গেছি, সেখানে 500-700 মানুষ লই আমারে অতর্কিত হামলা করি, আমার কোপাইয়ে কিছু হয় নাই, আমার সর্বশরীর জড়ো করিয়ে লাইছে। সেখানে আমাকে তারা কোপাইয়ে খুন করছে। আমি তখন খুন করছে, তখন আমি বেহুশ হয়ে পড়ছি। বেহুশ হয়ে পড়ার পর কোনো মানুষ পাই না, আমি বেহুশ অবস্থায় হাসপাতালে নিজে যাই ভর্তি হয়েছি। ডাক্তারের কয়, আপনি মরা মানুষ, হাসপাতালে আইলেন কেমনি? জানেন, আমার আল্লাহ বাঁচাইছে। আচ্ছা, আরেকটি বিষয় ছিল, ওই যে বউকে শ্বশুরের কাছে ফেরত দিয়ে দিচ্ছিলেন, এরকম একটা ঘটনা ছিল সম্ভবত এই নাটকে। এই যে বউকে শ্বশুরকে বলছেন যে বউকে নিয়ে যাওয়ার জন্য, মানে আপনার বউকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরকে, এরকম একটি ডায়লগ ছিল, মনে আছে কিনা? ক্রিমিনাল জামাইতে, ক্রিমিনাল জামাইতে সম্ভবত, কিংবা অন্য কোনো নাটকে। না, এরকম ছিল যে আকিনুর আমার একটা বউ চরিত্র করছে। তখন সে বাপের বাড়িতে গেছে আটকানোর পর, আমি তখন ফোন দিয়ে তার সাথে কান্দাম। একটু শুনি, একটু ফোন আলাপটা শুনি, একটু কিভাবে কথা বলেছিলেন। হ্যালো আখিরুল, কেমন আছো? মনে পড়ে না আমার কথা? পোলা কই? পোলার দিকে খেয়াল রাখো, খবরদার, পোলা যেন হুগেই যায় না। আর কলম পেট ভরে না, আরে আলগা খাওয়াইও ফিটিয়ার বরিয়া। মনটি দাও, মনটি দাও, আমি একটু কথা কম, মনটি দাও। আবু, আবু কেমন আছো? আবুর কথা মনে পড়ে? আরে আমার বাবাটা আখিরুল, পোলা লই বাড়ি আও, পোলার মজা কিনে দিব মনে বাড়ি যাও। কে? তোমার বাপের কথা হইল না, স্বামীর পারতাল স্ত্রীর জান্নাত। আখিরুল, তোমার 9 বাড়ি 9 দুয়ার রইবে, ভাতারের বদলে ভাতার পাবা, মুতালেবের মতো ভাতার কিন্তু পাবা না। মজা লেগেছে বিষয়টি। আচ্ছা, আপনার কাছে এখন পর্যন্ত আপনার করা বা অভিনীত এখন পর্যন্ত কতগুলো আপনি নিজে যেটি মেক করেছেন, কতগুলো শর্ট ফিল্ম বা নাটিকা আপনি এখন পর্যন্ত বানিয়েছেন আনুমানিক? আমি তা তো 1000 খানেকের কাছাকাছি হবে। আমার নিজের লেখা, নিজের অভিনীত, যেগুলো একদম মেইন স্ট্রিমে করা হয় না, ইউটিউবের জন্য 1000 খানেকের মতো হবে। 1000 খানেকের মতো হবে। আচ্ছা, এই তবে ছড়িয়ে ছিটিয়ে 1000 খানেক কাজের মধ্যে আপনার কোন কাজটা আপনার সব থেকে বেশি মনে পড়ে, কিংবা কোন কাজটি আপনার কাছে সব থেকে বেশি স্পেশাল? আসলে এরকম আমার জাজ করা বড় কষ্টের, কঠিন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আপনার এই কাজগুলোর ভেতরে উল্লেখযোগ্য এমন কোনো ডায়লগ, যে ডায়লগটি আপনার মাথায় সবসময়ই আছে, সবসময়ই থাকবে, এমন কিছু ডায়লগ না নেই, মানে সব কাজে আপনার কাছে সমান? আচ্ছা, আরেকটি বিষয় একটু বলবেন যে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে বা কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা যখন তাদের এই স্ট্রাগল লাইফটা শুরু করে, এদের কিন্তু খুবই ভালো একটি স্ট্রাগলিং লাইফ থাকে কি সবারই কম বেশি। আপনার ক্ষেত্রে বিষয়টি কেমন ছিল? আমরা জানতে পেরেছি যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের শুরুর দিকের যে জার্নিটি থাকে এটা অনেক কঠিন থাকে অনেকের ক্ষেত্রে, এবং অনেকের ক্ষেত্রে সহজ হয়, এক একজনের ক্ষেত্রে বিষয়টি এক এক রকম। আপনার ক্ষেত্রে বিষয়টি কেমন ছিল? আমরা বিভিন্ন জায়গা থেকে শুনেছি যে আপনি শূন্য হাতে ঢাকায় ছুটে এসেছিলেন কাজের জন্য বা বিভিন্ন জায়গায় ট্রাই করছিলেন, এ ধরনের কোনো ঘটনা আছে কিনা? না, আমি ইউটিউব শুরু করার পর আমার এরকম শূন্য হাতে শুরু করার আগে আমি তো অভিনয়টা ছোট থেকে করতাম। হ্যাঁ, আমি ঢাকাতে এসেছিলাম এবং খুবই অল্প বয়সে এসেছিলাম যে আমি একটা কিছু করব। তখন ইউটিউব, ফেসবুক এই ধরনের মাধ্যম না থাকার কারণে আসলে এই যোগাযোগ মাধ্যমগুলো বা এই প্ল্যাটফর্মগুলো তৈরি না হলে এখনো অনেক আর্টিস্ট তৈরি হতো না, এটা সত্য কথা। আমিও ওরকম আসছি, আসার পরে আমি যদি আপনাকে বলি, যদি আপনি আমাকে নাই দেখেন যে ভাই আমি কিন্তু ভালো অভিনয় করি, আমারে নেন, আপনি নিবেন না। ঠিক আমার বেলায় এরকম হয়েছে। তবে এক ভদ্রলোকের সাথে আসছিলাম, সে সুযোগ দেওয়ার কথা বলেছিল, কিন্তু আসলে ওরকম সুযোগ হয়নি। তারপর আমি ঢাকা ছাড়ি। মানে সেটা কতদিন এরকম পিছনে পিছনে ঘুরেছিলেন বা এই ধরনের, মানে এই ধরনের কি ঘটনা? 2-3 বছর তো ঘুরেছি। 2-3 বছর? হ্যাঁ, ঘুরেছি। আপনি যে আসলেন, আসার পরে একটা অচেনা শহরে এই যে মানুষগুলোকে আপনি কিভাবে খুঁজে পেলেন বা কিভাবে তাদের কাছে গেলেন? যার মাধ্যমে আসছিলাম তার সাথে একটা পূর্ব পরিচয় ছিল, ওই পরিচয়ের সূত্র ধরেই ঢাকাতে আসা এবং তার সাথে ঘোরা। কিন্তু তিনি আমাকে খুব ভালোবাসছেন, যে মন্দ চোখে দেখেছেন বিষয়টা তা না, কিন্তু সে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ব্যবহার করা যখন শুরু করেছে, তখন আমি বুঝলাম যে না, আমি তো আর ভাতের অভাবে ঢাকাতে আসি নাই, অর্থের অভাবে আসি নাই, আমি তো অভিনয়টা করতে চাই। ঠিক এটা যখন বুঝতে পারছি তখন ঢাকা থেকে আবার চলে যাই আমি। যার পর কিছু বছর
নীরবে নিভৃতে সময় কাটাইতে থাকি। তারপর 2020 সাল নাগাদ আবার আপনি একটা হতাশা নিয়ে এই শহর থেকে চলে গেলেন। আপনার মতো এরকম অনেকেই আছে যাদের ভিতরে হতাশা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে কাজটি করে। আপনি যেটি বললেন যে আপনার হয়তো ভাতের অভাব ছিল না, কিন্তু অনেকেরই কিন্তু এই ভাতের অভাব থাকে এবং অনেকেই নতুন এখনো কিন্তু আসেন। আমি তো তাদের উদ্দেশ্যে আপনার জীবন থেকে ওই অংশটুকু তাদেরকে বলতে চাই, বা আপনি কি বলতে চান, তাদেরকে কি মেসেজ দিতে চান যারা এই যে নতুন আসছে বা ঘুরছে। এই জন্য আপনার এই গল্পটি কিন্তু আমরা মানুষকে শোনাতে চাই একটু। না, আমি বলবো যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে তারা ঢাকাতে আসেন এবং একটা ভালো একটা থিয়েটার দলের সাথে, নাট্য দলের সাথে কাজ করেন। অবশ্যই সেখান থেকে আপনি ভালো একটা এফোর্ট পাবেন। আর যদি সেটা আপনার না থাকে তাহলে যেটা হচ্ছে যে ইউটিউব একটি সহজ মাধ্যম। এখানে আপনি আপনার প্রতিভা বিকাশ করুন। আপনার যদি প্রতিভা থাকে অবশ্যই কেউ না কেউ আপনাকে ডেকে নেবে, যেভাবে আমাকে একটা অজপাড়া গা থেকে ডেকে এনেছে। আচ্ছা, আরেকটি জিনিস বলবেন একটু, আপনার মাধ্যমে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে চাই। এই যে আপনি আসলেন, একজন আপনাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করলো, এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বা এটা আপনার ব্যবহার উনি করেছে ভালোবেসে, কারণ আমার বিশ্বস্ততা ওনাকে মুগ্ধ করছে। এ কারণে উনি চাইতেন আমি অভিনয় না করে যেন ওনার সাথে থাকি। এবং তিনি খুবই ধন্যট্ট মানুষ, অনেক পয়সাওয়ালা লোক, তিনি সেটা চেয়েছেন আর আমি মন থেকে সেটা চাইনি। ওকে, কারণ আমি চেয়েছি অভিনয় করতে। দেখেন, আপনাকে যদি আমি একটা কথা বলি, আমি সাদ্দাম মাল যদি অভিনয়টা শুধু ইউটিউবে আমি একটা চ্যানেল বেস করে করতাম, তাহলে আমার জনপ্রিয়তা আমি মনে করি আমি যেখানে আছি এর চেয়ে আরও ভালো জায়গায় যাইতো আমার একটা চ্যানেলে, এবং সেখান থেকে আমি হিউজ পরিমাণ আর্ন করতে পারতাম। কিন্তু আমি নিজের ভিতরে শিল্পী সত্তাকে ধারণ করি, যে কারণে আমি মনে করেছি যে আমি একটা চ্যানেলে থাকবো না, আমি শিল্পী হতে চাই। আমি শিল্পী সবার, এ কারণে আমার সবার সাথে কাজ করার দরকার আছে। এ কারণে আমি ঢাকাতে যখনই আমি অফার পাই তখন আমি ঢাকাতে আসি এবং কি আমি মেইন স্ট্রিমের সাথে কাজ করা শুরু করছি। এখন ধরেন আমি অন্য ইউটিউবারদের চেয়ে হয়তো পয়সা কম কামাই করি, কিন্তু আমার একটা সিগনেচারের জায়গা তৈরি হয়েছে যে আমি সাদ্দাম মাল এই পৃথিবীতে না থাকলেও আমার একটা ভালো জায়গায় আসা হয়েছে, একটা ভালো জায়গায় কাজ করা হয়েছে। মেইন স্ট্রিমের মানুষগুলো আমাকে কম বেশি চিনে, এটা আমার প্রাপ্তি। আচ্ছা সাদ্দাম ভাই, একটা জিনিস হলো, আপনি যেটি বললেন যে এই মানুষটি আপনাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে চেয়েছিল, সেটি আপনার বিশ্বস্ততা দেখে সে মুগ্ধ হয়ে রাখতে চেয়েছিল। কিন্তু এই ঢাকা শহরে তো সব ধনাঢ্য ব্যক্তি কিংবা তার পর্যায়ে সব ব্যক্তিরাই তো এই বিশ্বস্ততার জায়গায় মুগ্ধ হয়ে সবাইকে রাখে না। এই যে এইরকম যারা ধনাঢ্য ব্যক্তিরা কাউকে ব্যবহার করে, এরকম গ্রাম থেকে আসা কোনো একটা স্বপ্নবাজদের স্বপ্ন নিয়ে যখন তারা পুঁজি করে, সেই স্বপ্নটাকে পুঁজি করে এই ধরনের কর্মকাণ্ড করে, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? আসলে বেলা শেষে আপনার বাড়ির কুকুরটা আপনার বাড়ি পাহারা দিক রাতে, সেটা আপনি চান, কিন্তু কুকুরটাকে আপনি অভুক্ত রাখেন না, তাকে খাওয়ান। এন্ড কুকুর আর মানুষের ভিতরে সম্পর্কটা হচ্ছে বিশ্বস্ততার। ঠিক মানুষের ভিতরে একটা সম্পর্ক গড়ে ওঠে বিশ্বস্ততার। মানুষ যখন বিশ্বস্ত কাউকে পায় তখন তাকে হাতছাড়া করতে চায় না। এটা মানুষের স্বভাব দোষ, এখানে আমি দোষের কিছু দেখি না। ওকে, আপনি রাজকুমার ছবিতে অভিনয় করেছেন এবং সাকিব খানের সাথে অভিনয় করেছেন। সাকিব খানের সাথে এটি আপনার প্রথম অভিনয় ছিল। এই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? এবং রাজকুমার সিনেমাটিতে আপনি বেশ ভালো একটি চরিত্র করেছেন এবং দীর্ঘ সময় আপনি স্ক্রিনে ছিলেন। একটু রাজকুমার সম্পর্কে গল্পটি শুনতে চাই। প্রথমে সাকিব খানের সাথে অভিনয়ের যেই এক্সপেরিয়েন্স আপনি পেয়েছেন সেই অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করবেন, এবং পরবর্তীতে সিনেমা শুটিংয়ের। সাকিব খান তো বাংলাদেশের একজন বড় মেগা স্টার এবং সারা বিশ্বেই তাকে কম বেশি বাংলা ভাষাভাষী এবং কি কম বেশি সবাই চেনেন। ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটা খুবই দুর্দান্ত। উনি একজন ভালো মানুষ। ওনাকে নিয়ে আসলে বলতে গেলে ওনাকে নিয়ে তো অনেক কথা বলে, ওনার বিরুদ্ধে অনেক কথা বলে, কিন্তু আমি কখনো শুনিনি যে সেই বিরুদ্ধাচরণ যারা করে তাদেরকে নিয়ে উনি একটা কথাও বলে, বা উনি আত্মপক্ষ সমর্থনও কখনো করতে আসেন না। উনি নিজেকে সবসময় একটা নিজের মতো করে রাখে, বা উনি সেটাকে ফ্ল্যাশ করে সবাইকে দেখানো বা প্রুভ করার প্রয়োজনীয়তা মনে করেন। এটা ওনার স্পেশালিটি, এটা আমার খুব ভালো লাগে। এবং উনি মানুষ হিসাবে খুবই চমৎকার। আমি যতদিন 5 থেকে 6 দিন শুটিংয়ে ওনার সান্নিধ্যে থেকেছি, সামনাসামনি দেখেছি ওনাকে, খুবই চমৎকার মানুষ মনে হয়েছে। যে বাংলা চলচ্চিত্রে ওনাকে আমার ভিন্ন রকমের লাগছে। মানুষ অনেক কিছু মনে করে এবং উনি খুবই সুদর্শন। আপনি পুরুষ হবার পরে ওনাকে দেখলে হয়তো আপনার অনেক সময় তাকিয়ে থাকতে হবে। খুবই সুদর্শন মানুষ, ভালো লাগে। আচ্ছা, এই রাজকুমার সিনেমাতে আপনার আসলে আশাটা কিভাবে, বা কিভাবে এলেন এই সিনেমাটাতে? শ্রদ্ধেয় হিমেল আশরাফ ভাই,
উনি আমাকে যখন দেখা হয়েছে, ওনার সাথে কথা হয়েছে, তখন উনি বললেন যে উনি আমেরিকাতে যখন ছিলেন তখন ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আমার গল্পগুলো দেখতেন গ্রামীণ। তখন উনি চিন্তা করলেন যে আমি সিনেমা করলে, আমি দেশে যেয়ে সিনেমা করলে আমি ওকে কাস্ট করব। তখন উনি আমেরিকা থেকে এসে মনে হয় যে প্রথম করলেনই প্রিয়তমা। সেখানে আসলে আমাকে ঢুকাবার রাস্তাটা ছিল না বা ক্যারেক্টার ছিল না। পরবর্তীতে যখন উনি রাজকুমার তৈরি করলেন তখন উনি একটা ক্যারেক্টার নিয়ে ভাবলেন এবং কি উনি কারো না কারো মাধ্যমে আমাকে খবর দিলেন। আর আমি ওনার সাথে দেখা করলাম। তা উনি আমাকে বললেন যে কাজটা আপনাকে দিতে চাই, আপনি আমাদের সাথে কাজটা করবেন কিনা। আমি বললাম এটা তো আমার জন্য সৌভাগ্যের, অবশ্যই আমি করব। এই যে সাদ্দাম মাল, সে একটি জায়গা থেকে উঠে আসলো, এটা শহুরে জীবনে আসার পরে একটি সিনেমাতে অভিনয় করলো এবং তাও বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করলো একটা বিষয়ে। তো এই জায়গাটা আসলে আপনার কাছে বলতে গেলে এই অভিজ্ঞতাটা বা আপনার সেই সময় কি ধরনের বিষয়টা আপনার মনে চলছিল? আমি আসলে এটা একটা প্রশংসার বিষয়। হয়তো যারা ধার্মিক তারা একভাবে নেবে, যারা আমাদের মতো জীবনযাপন করে বা করে তারা অন্যভাবে নেবে। তবে আমি সব কিছুর মূলে আমি কৃতজ্ঞতা আমার সৃষ্টিকর্তার উপরে। তিনি আমাকে গ্রাম্য অনুন্নত অজপাড়াগা থেকে এ পর্যন্ত নিয়ে আসছেন, যিনি আমাকে প্রতিভা দিয়েছেন এই কাজটা করার জন্য। আমি তার প্রতি, আমি যখনই এই সমস্ত কাজগুলো করছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে আল্লাহ তোমার প্রশংসা, তুমি এত বড় বড় মানুষের সাথে আমাকে দেখা করিয়ে দিচ্ছ এবং কি এছাড়া আমি অন্য কাউকে এর প্রশংসা দিতে চাই না, প্রশংসা শুধু তার। আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি। আমাকে একটি জিনিস বলবেন, 2022 সালে আপনার নামে একটি মামলা হয় এবং সেই মামলাটি পর্যটককে হয়রানি এবং ছিনতাইয়ের বিষয়ে মামলা করে এবং মামলাটি করেন সেই সময়ে একজন ব্যক্তি, তার নাম সম্ভবত সাদেক, ঠিক কিনা? আসলে এই মামলার ঘটনাটা কি ছিল বা বিষয়টি কি ছিল? এটা শোনেন, এটা একটা ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র খুব বড়ভাবে চরিত্র দেওয়া হয়েছে, বুঝছেন। এটা আমাদের ওখানে ওসি ছিল একজন, ওসি খায়ের, দুষ্টু প্রকৃতির লোক ছিল। এরও আবার একটা পেজ ছিল, শুটিং মুহূর্তে যায় আসে ওই মোবাইল ভিডিও করতো। আমাদের কাজটা এডিট করে ছাড়ার আগে উনি শুটিং মুহূর্তের ভিডিওগুলো ছাড়তো। ওসি বলতে কথা, একজন ওসি, সেটা তো অনেক বড় বিষয়। তো উনি ওনার ক্ষমতার অপব্যবহার করলো। আমরা নিরুপায় ছিলাম, প্রতিবাদ করায় উনি বিষয়টাকে ওনার মনে রেখে দিলেন। এটা নিয়ে আর উনি আমাদের সাথে আর ভবিষ্যতে কোনো কথা বললেন না এবং আমাদের সাথে ওনার যোগাযোগটা ছিল, মানে ভালোবাসাবাসিটা ছিল, কিন্তু বুঝতে পারিনি যে ওনারকে বারণ করাটা আমাদের জন্য একসময় কাল হবে। সাদেকের সাথে তো হচ্ছে যে খ্যাতির বিড়ম্বনা যেটা হয়। সাদেক উনি একজন টুরিস্ট হিসাবে এসেছিলেন আমাদের পার্শ্ববর্তী জেলা বরগুনার মানুষ। দুই পক্ষ ছবি তুলতে আসছে আমার সাথে, এ নিয়ে ওনাদের কে কে ছবি তুলতে এসেছে? আরো এক ভদ্রলোক, উনিও বরগুনার, কে কার আগে। তবে সাদেক সাহেব উনি আমাকে আতিথেয়তার জন্য নিমন্ত্রণ করলেন, উনিও করলেন। দুজনের ভিতরে বাগবিতণ্ডা। আমার সাথে এক বন্ধু ছিল, উনি ওনারা গালাগালির পর্যায়ে যখন গেছে তখন ও আর কি থামাতে গিয়ে না ওকে একটা টাচ করলো আর কি সাদেক সাহেব। ওর সাথে আমি আবার নিষেধ করা একটু এটা নিয়ে কথার তর্ক বিতর্ক হয়েছে, এর বেশি কিছু হয়নি। মাঝখানে সুমনের কথা আসে। মূলত ঘটনাটা তো সুমন এবং সাদেক সাহেব এই দুজনের মাঝখানেই তো প্রথম সমস্যাটা হয়, তারপরে তো বিষয়টা আপনার কাছে আসে। হ্যাঁ, সুমন ছিল আমার বন্ধু আর কি। ও আর কি বিষয়টাকে বলতে চাইছিল যে দেখেন আপনি ওনাকে বলার পরে উনি থামলো, কিন্তু আপনি ওনাকে গালাগালিগুলো করতে পারেন না। তার মানে এটা ছবি তোলাকে কেন্দ্র করে শুরু হয়েছিল। আচ্ছা, তারপরে কি হলো? সুমন সাহেব যখন বললেন, তারপর আমি সাদেক সাহেবের সাথে গরম দিলাম যে আপনি তো অভদ্রতা আমি করতে পারেন না, আপনি এটা অভদ্র মতো কাজ করলেন, এই সে তুইটা মারি এই সেই কথা। আরো কি বিষয় শোনা গিয়েছিল যে এটিতে আপনাদের কয়েকজনকে যদি কুয়াকাটা থেকে বেঁধেও নিয়ে যায় বরগুনায়, তাহলে এই কথাটাই আমার মাথায় লাগছে। একটু বলেন তো বিষয়টা। আমরা শোনেন, আমরা কোনো না কোনো জায়গায় তো আমরা অভিনেতার বাইরেও তো একটা মানুষ আমরা, তাই না? অভিনয় শিল্পীর বাইরেও মানুষ। তখন ওই বাইরের মানুষটা জাগ্রত হয় যখন আপনার সত্তায় আঘাত লাগে,
আপনার আইডেন্টিটিতে আঘাত লাগে, তখন তো আপনার ভিতরের মানুষটা বের হয়। তখন তো আমি এভাবে আপনার সাথে যেভাবে কথা বলি এভাবে কথা বলি নাই, তখন আমি উচ্চ স্বরে কথা বলেছি, তাকে বেয়াদব বলেছি, অসভ্য বলেছি, আপনি এটা করতে পারেন না, আপনি বেঁধে নেবেন, আপনার এত বড় ক্ষমতা কোথা থেকে আসলো, এই সেই। তখন আর ওই ভক্ত আর ভক্তির জায়গাটা ছিল না। তখন এক পর্যায়ে উনি বললো যে আমি তোকে দেখে নেব। আমি বললাম আচ্ছা তুই দেখে নে। তারপরে উনি যে থানায়, আপনাদের মধ্যে কি মারামারি হয়েছিল ওখানে? না মারামারি ওরকম হয় না, জাস্ট হাতাহাতি হয়েছে। হাতাহাতি? হাতাহাতি হয়েছে বলতে যে আঘাত করে তা না, মানে ছাড়াছাড়িটা হয়েছে, যে আপনি যান, আপনি তুমি যা, তুই যা, এরকম একটা বিষয় থাকে না, এরকম হয়েছে। তো এই বিষয়টা যখন ওসি সাহেব শুনলেন তখন উনি গায়ে পড়ে বিষয়টাকে দেখার মানে উনি কি সরাসরি ওই জায়গা থেকে থানায় গেলেন? হ্যাঁ, উনিও থানায় গিয়েছে, আমিও থানায় গিয়েছি। যে উনি আমাকে মানহানি করছে, ও বললো যে আমাকে ই করেছে। ও টুরিস্টদেরকে, যে আমাদের কুয়াকাটাতে একটা জিনিস আছে যে টুরিস্টদেরকে আমরা বেশি প্রাধান্য দিই। টুরিস্টকে যদি কেউ অপমান করে সে বিষয়টা আমরা স্থানীয়ভাবে খুব কঠোরভাবে দেখি। স্থানীয়রা কেউ করলে স্থানীয়দের আমরা বিচারে চলে যাই। এখন যেহেতু এটা প্রশাসনও জানে, প্রশাসনও এই ব্যাপারে খুবই হেল্পফুল, তাহলে যখন উনি একটা সূত্র পেয়েছে, সেই সূত্র ধরে উনি যতটা সম্ভব আমার উপরে ওনার ওই যে ভিডিও করতে না দেওয়া। ও তার মানে এই পূর্বের যে রেস্টির কথা বলেন আপনি? হ্যাঁ সেটাই। আচ্ছা তাহলে তারপরে কি ঘটনাটা হলো? তারপর কি হয়েছে, উনি আমাকে রাত্র 3টা, তারপর আমার অভিযোগটা নিলেন না, আমাকে থানা থেকে পাঠিয়ে দেওয়া হলো যে আচ্ছা তুমি যাও বাসায়, এটা আসলে ওরকম কিছু না। পরে আমি বাড়িতে এসে ঘুমাইলাম। রাত্র 3টার সময় ওসি সাহেব গাড়ি নিয়ে গেল, সাদ্দাম ওরা তো থানায় বসে আছে, চলো আমরা তোমার সাথে ওকে মিলিয়ে দেই। হ্যাঁ চলেন, অবশ্যই। আমি আবার কারোর সাথে একটু দ্বন্দ্ব হলে মেলার জন্য খুব আগ্রহ প্রকাশ করি, কারণ দ্বন্দ্ব থাকাটা ভালো না। তা গেলাম, যাওয়ার পর উনি আমাকে বললো বসার পরে উনি আর সারা রাত্রে আমার সাথে দেখা করলো না। সাদেককে আর যাই আমি দেখলাম না। ও ভদ্রলোক মনে হয় তখন বাড়িতে চলে গেছে অথবা কুয়াকাটাতে হোটেলে চলে গেছে। তারপর থানাতে থাকা, তারপর সকাল 10টার দিকে বললাম যে আমি আসলে কি অ্যারেস্ট নাকি। মানে সারা রাত আপনি থানায় ছিলেন? থানায় ছিলাম, আমাকে এরকম একটা চেয়ার দিয়ে বসায় রাখা হয়েছে, আমাকে মানে লকারে ঢুকায় নেয়। তখন আমি 10টার সময় বললাম যে আসলে কি আমি গ্রেপ্তার কিনা সেটা বলেন। তখন বলে যে বলবো একটু পরে। 11টার সময় বললাম যে আসলে আমি কি, আপনারা কি আমাকে গ্রেপ্তার করছেন? গ্রেপ্তার করলে আমি এখানে বসতে চাই না, ভিতরে ঢুকতে চাই। আর যদি গ্রেপ্তার না করেন আমাকে এভাবে করার কোনো রাইট নেই আপনাদের। তখন আমরা বলো তাহলে আপনি ভিতরে যান, আপনি গ্রেপ্তার। ও, তারপরে সেখান থেকে আপনাকে কোর্টে পাঠানো? হ্যাঁ কোর্টে পাঠানো হয়েছে। আচ্ছা, এর মাঝখানে যখন আপনি জানলেন যে আপনি গ্রেফতার, এরপরে কি সাদেক সাহেবের সাথে আপনার দেখা হয়নি বা থানায় তাকে দেখেননি? না আসলে উনি ওনার জায়গা থেকে মানুষের সাথে বাজলে দোষ গুণ সেটা পরের কথা, রাগ তো হয়। উনি হয়তো ওনার রাগের জায়গা থেকে অভিযোগ দিয়েছেন। উনি আমার ভক্ত না হইলে তো উনি আমার সাথে ছবি তুলতে আসতেন না। তাই ওনার প্রতি আমার কোনো রাগ নাই। ওনাকে আমি এখনো ভীষণভাবে মনে করি। হ্যাঁ, কারণ উনি আমাকে যে আতিথেয়তা ওইখানে বসে যে উনি অফার করছে সেটা আমি মাঝে মধ্যেই মনে করি এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এই বিষয়টা আমাদের শেষের মিলমিশটা মধুর হইতে পারতো, কিন্তু ওই অসভ্য অচির কারণে সেটা হয় নাই। যদিও ওনাকে এখন প্রশাসনিকভাবে ওনাকে এখন আর ওচি র্যাঙ্কে থেকে উনি মনে হয় ডিমিশনে আছেন, এবং কেউ লোকটার প্রতি সবসময় আমার ঘৃণা থাকবে। এই ঘৃণাটার কারণ কি শুধুমাত্র এই ঘটনাটি? কারণ উনি যে চেয়ারটাকে দিয়েছিল প্রশাসন, ওনার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ, সেটাকে উনি খুব বাজেভাবে ব্যবহার করছে। এটা তার ডিফেন্সও তার জানে এটা, এবং কি জানার পরে উনি যে ওটার যোগ্য না সেটা তার কাছ থেকে আবার তারা নিয়েও নিছে। এ কারণে আমি পুলিশ বাহিনীর প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল, কারণ তারা ওনাকে বুঝতে পারছে লোকটা খুবই অসভ্য প্রকৃতির। ওনার সাথে যে সংসার করে তিনিও বা কীভাবে করে আমি বুঝি না, তবে আল্লাহ তাআলা ওনাকে শুভ বুদ্ধি দিক, উনি একটা মানুষ হোক, ওনার জন্য আমার এই দোয়াটাও থাকবে। আচ্ছা, এই যখন আপনি বের হলেন, বের হওয়ার পর এটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল, তাদেরকে আপনি এটা অবগত করেছিলেন কি? অবগত করেছি, এবং কি তারা এর জন্য দুঃখ প্রকাশ করেছে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আচ্ছা, আপনি এখন সাদেক সাহেবের প্রতি আপনার আর কোনো অভিমান নেই বলছেন? কোনোই অভিমান নাই ওনার। এটা কি শুধুমাত্র এই কারণে বলছেন যে সে এর আগে আপনাকে এরকম একটি হেনস্থা করেছে এই জন্য বলছেন, না আসলে মন থেকে? শোনেন, এটা মন থেকে। শোনেন, ওখানে যেটা হয়েছে ওনার জায়গায় আমি থাকলে আমিও একটু রাগ হইতাম। উনি হয়তো ওনার জায়গাটা বুঝতে পারেন না, এ কারণে আমিও যে বুঝতে পারবো না এখন এই মুহূর্তে এসে, বিষয়টা তা না।
ওনাকে তো আর মানুষ চিনতেছে না, উনি তো আর সেলিব্রিটি না, উনি তো আর আমার মতো কন্টেন্ট করছে না বা নাটকে অভিনয়, উনি সাধারণই একজন মানুষ। উনি ইতালিতে থাকেন, উনি আমার একজন ভালো ভক্ত। একটু ঝামেলার কারণে হয়তো তিনি আমার প্রতি আমার সাথে যেই ঝামেলাটা হয়েছে সে কারণে হয়তো ওনার মনে কষ্ট থাকতে পারে। এটা আমি অনেক আগেই বড়গুনা প্রেস ক্লাবে আমি স্পষ্ট করছি যে ওনার প্রতি আমার কোনোই নেই। আচ্ছা, আরেকটি বিষয় সাদ্দাম ভাই, আপনার এই ঘটনাটা থেকে আরেকটা ঘটনা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পারি এবং মানুষ এটি প্রশ্ন তোলে। সেটি হচ্ছে আপনার এই ওসির সাথে সুসম্পর্ক থাকার কারণে আপনি কুয়াকাটায় এটির প্রভাব বিস্তার করতেন, বিশেষ করে শুটিং স্পট এবং শুটিংজনিত কারণে আপনি এটির প্রভাব বিস্তার করতেন এবং প্রশাসনিক এই বিষয়টিকে আপনি ব্যবহার করতেন। এটা কতটুকু সত্য? সেটা তো আমি যখন গ্রেপ্তার হই তখন তো মানুষের উপস্থিতি তো এটার বড় সাক্ষী। কারণ আমি কুয়াকাটাতে এও শোনা যায় যে পরবর্তীতে যে আপনি যেটি বলছেন উপস্থিতির কথা, মানববন্ধনের কথা, এটিও আপনার দলের মেকিং করা ছিল। আসলে এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি ওই দেখেন ওখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সকল মানুষ একই কাতারে দাঁড়াইয়া মানববন্ধন করছে। তাহলে একটা মানুষ খারাপ হইলে তো এতগুলো রাজনৈতিক দলের মানুষ তো এক কাতারে দাঁড়াইতে পারে না, তাই না? আর এটা হচ্ছে একটা সুপার টুপার মিথ্যা কথা, বুঝছেন? তার মানে আপনি প্রভাব বিস্তার করতেন না? প্রভাব বিস্তারের দরকার নাই তো। আমি ওই এলাকার সন্তান, আমাকে সবাই ভালোবাসে, আমি সর্বদলীয় ভালোবাসায় বড় হয়েছি, বুঝছেন? সকল মানুষ আমাকে পছন্দ করে। আপনি যান কুয়াকাটাতে ভিজিট করেন, ও মানে যদি কোনো বোবা প্রাণী থাকে যারা মনে করেন কথা বলতে পারে না তবে অনুভব করতে পারে, সেও আমাকে ভালোবাসে। একজন তরুণ প্রজন্মের একজন নাগরিক হিসেবে কেমন দেশ দেখতে চেয়েছিলেন, আর সেই জায়গায় কতটুকু সেই দেশের জায়গাটুকু পরিপূর্ণতা পেয়েছে? আমরা চেয়েছিলাম যে ছাত্র জনতার মাধ্যমে দেশ এমন একটা সুসংগঠিত হবে যেটা যে 18-20 কোটি জনগণের এই দেশটায় বড় একটি বাজার, একটি অর্থনৈতিক বাজার। এটার যদি সঠিক পরিচালনা করা যায় এবং কি যদি দুর্নীতি মুক্ত করা হয়, এটা পৃথিবীর অর্থনৈতিক বড় বড় রাষ্ট্রের সাথে টেক্কা দিয়ে চলতে পারে। এর জন্য অবকাঠামো উন্নয়ন এবং কি দুর্নীতিটাকে দমন করাটা আমাদের প্রথম যুদ্ধ হওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেটা করিনি, আমরা সেটার উল্টো পথে চলছি। এটা আমাকে পীড়া দেয়। ধরেন এটা যদি ইউরোপীয় সভ্যতায় হইতো তাইলে হয়তো কি আমরা একটি সরকার যারা আমাদের উপরে ধরেন ওই মুহূর্তে অন্যায় করছে, তারপরে আমরা তাদেরকে হটাইলাম, তারপরে এমন একটা দেশ হবে সেখানে ন্যায্যতা হবে, যারা অপরাধী তাদেরকে আইনের মাধ্যমে খুব দ্রুত বিচার কার্যকর করা হবে এবং কি দেশকে আমরা ঢেলে সাজাবো, কারো সম্পদ ভাঙবো না। তাহলে আজকের আপনি ধরেন একটা দলই করেন, আপনার দলটা খারাপ করছে কিন্তু আপনার ঘর বাড়িটার আগুন জ্বালাবার আমার কোনো শক্তি নেই, কারণ আপনি অপরাধী। আপনার ছোট্ট একটা 3 বছরের সন্তান আছে, সে কিন্তু পাখির ছানার মতো, তার কিন্তু বাসাটা কিন্তু তার ঘরটা, সেখানে সে মাথা গজে রাত্র হইল। আপনি যে আপনার কারণে আমি আপনার ঘরে আগুন দিয়ে দিলাম, ওই বাচ্চাটার বাসাটা তো পড়ে গেল। ও তো জানে না যে কোন দল, আওয়ামী লীগ কাকে বলে, বিএনপি কাকে বলে, জামাত ইসলাম কাকে বলে, জাতীয় পার্টি কাকে বলে, ইসলামিক আন্দোলন কাকে বলে, ও তো জানে না। বরঞ্চ ওর ঘরটায় থাকা ওর অধিকার। ঘরটা পোড়াটা ঠিক হয়নি, ধরেন ঘরটা লুট করাটা ঠিক হয়নি, এদের ধরনের অনেক ঘটনা ঘটছে যেইটা দেখতে চাই না। সরকার তো এই বিষয়ে কাজ করছে, বিশেষ করে আপনি যেটি বললেন অর্থনীতির একটি বড় বাজার এই বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে সরকার কিন্তু বিনিয়োগের জন্য আমরা কিছুদিন আগে দেখেছি যে বিভিন্ন বিদেশিরা কিন্তু আমাদের দেশে এসেছিলেন। এই বিনিয়োগের বিষয়ে কিন্তু বড় ধরনের একটি আলোচনা কিন্তু আমাদের হয়েছে এবং সরকার কিন্তু বিভিন্ন মহলে অনেক দেশের প্রধানদের সাথেও কিন্তু এই বিষয়ে কথা চলছে, বিশেষ করে কূটনৈতিক জায়গা থেকে। তো সরকারের চেষ্টাটা তো চলছে, কিন্তু আসলে এই চেষ্টাটা সরকারের যেমন আছে, আমাদের মানুষ হিসেবে এই চেষ্টাটা কতটুকু থাকা দরকার দেশটাকে নতুন করে ঢেলে সাজানোর জন্য? শুনেন, আপনি যখন একটা ভালো অবস্থানে থাকবেন, সেই স্থানে থাকার পর আপনি যদি একটা অন্যায় করেন, আপনাকে দেখেন অসংখ্য মানুষ আপনাকে অনুসরণ করে, তখন আপনার সেই অনুসারীরা আপনার প্রতি মনে করেন অবলম্বন করবে। ধরেন আমি একজন নেতা, যখন আমি ভাঙচুর করে সংস্কার করা শুরু করলাম, তখন কিন্তু আমার সাথে যে অনুসারীরা ছিল তারা আমার নেতা ভাঙচুর করে, আমি বইয়ে রয়েছি কি লেগে, তার পুলিশ আছে এখন বিল অবস্থায়, এই আছে ওই অবস্থায়, ধরো এটা ধরে খাইয়ালা ভাঙবেন গেলা চুরিয়ালা, মানে কি হয়েছে কি, এটা আমার ভাষায় আমি বললাম। তাহলে যখন আমি এই খাওয়া খাইয়ের ভিতরে গেলাম বা ভাঙাচুরার ভিতরে গেলাম, তখন আমার অসংখ্য অনুসারীরা এই ভাঙাচুরাটা কি তারা আইনত বৈধভাবে তারা মনে করলো। এইতে করলো কি যে দেশের আইন শৃঙ্খলার ভারসাম্য তৈরি হইল, বুঝছেন, টালমাটাল হইল। এইটা যদি না করতাম আর যদি আমরা ঘোষণা দিতাম যে যেই অবস্থানে আছেন সেই অবস্থানে থাকবেন, রাষ্ট্রের কোনো জিনিস ভাঙা যাবে না, চোরা যাবে না, আমাদের বিরোধী পক্ষ হোক তাদের আমরা ভাঙবো না, তাদেরকে ওই মালগুলো দরকার আমরা সরকারি কোষাগারে নিয়ে আসবো, সমস্যা কি?
আমরা কেন ধ্বংস করতে যাব? যখনই একটা জাতি ধ্বংসের লীলায় মাতে তখন তাদেরকে আর কেউ থামাতে পারে না, এর খেলাটার শেষটা হয় আবার ধ্বংস দিয়ে। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, এই কর্মকাণ্ডগুলো যারা করছে, এই সুবিধাগুলোকে ব্যবহার করে আপনি আপনার আঞ্চলিক ভাষায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যেহেতু আপনি আঞ্চলিক ভাষার মাধ্যমে আমাদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন দর্শকদের কাছে, যারা এই কাজগুলো করছে তাদের উদ্দেশ্যে আপনার প্রতিবাদটা আপনার আঞ্চলিক ভাষায় শুনতে চাই। এখন লাগে কি কম, তাগর লাগে একটাই কথা যে ভাই, দেশটারে সুন্দরভাবে গড়তে হইলে আগে নিজের ভালো মানুষ হইতে হবে, পরের তা মারিয়ে ধরিয়ে খাইয়া দেশ ভালো সাজানো যায় না। এই আকামগ করিও না, কারণ তুমি যোগ্য করো। আমি একটা গল্পের ভিতরে বলছি যে 17 বছর পর তো গো ডাক আল্লাহ হনছে, মগো ডাক কি আল্লাহ হনবে, মগো আল্লাহ কি ভিন্ন। এই কথাটা কওয়ার মানে কি জানেন? যে সমাজে যেন অন্যায় কাজটা না হয়, মানুষের ভিতরে যেন একটু আতঙ্কবোধ তৈরি হয়, এতে কারণে যেন ওর যেন মনে হয় যে আমি এই অন্যায়টা করলে আমার উপরে আবার কোনো না কোনো দিন অন্যায় হইতে পারে। এটা কিন্তু কাউকে সাপোর্ট করা ছিল না আমার, এখানে ছিল শুধু অন্যায়কে থামানো, বুঝছেন? এখন ধরেন আমার মতো অনেক মূর্খ মানুষ আছে যারা এটাকে ভিন্নভাবে রূপ দিতে চায়। তো আমার বিষয়টা হইলে যে তাগো যারা এখন আছে ফ্রন্টলাইনে, যারা আছে, ধরেন ইনুস সাহেবের কথা যদি বলি, উনি কিন্তু আমাগো দেশের একটা বড় ধরনের সম্পদ, ছোটোখাটো না। ওনাকে বিল গেটস চেনে, ওনাকে ট্রাম্প চেনে, ওনাকে ধরেন পৃথিবীর বড় বড় শাসকরা চেনে, এবং কি শুধু শাসকের বাইরেও পৃথিবীর যারা বিশ্ব ব্যক্তিত্ব তারা কিন্তু ওনারে চেনে। তো এই লোক কখনোই এই দেশের ভালো করতে পারবে না যদি আমি ভালো না হই। আমি যখন ভালো হব, ওনাকে হেল্প করব, তখনই ওনার ভালো কিছু সম্ভব। না হইলে এইরকম নোবেল বিজয় 1000 বসাই রাখেন, এটা বাংলাদেশ কোনো কিছুই করতে পারবে না যতক্ষণে এই দেশের এই মানুষগুলো সোনার হইবে না। বলে সোনার বাংলা, আমি তো দেখি লোহার বাংলা। সোনার বাংলা হইলে তো, সোনার বাংলা বলতে কি, মানুষই তো তার একটা দেশের প্রধান চালিকা শক্তি। তাই মানুষ ভালো না হইলে আপনি সোনার বাংলা পাইছেন কই? আগে সোনার মানুষ হন, সোনার বাংলা হইবে। আর যদি আপনি লোহার বাংলা হইয়ে কোন সোনার বাংলা, তাহলে এটা হইবে। আমি বাংলাদেশ দেখতে চাই, আমি ভূমি অফিসে যাবো, আমার কিন্তু 2টাও কেউ খাইতে পারবে না। আমি থানায় যাবো, থানার আমি যদি অপরাধী না হই, আমারে মনে করেন মনিবের মতো সম্মান করবে। আমি জজ করে যাবো, আমি বিড়ম্বনায় পড়বো না। আমার একটা জিনিসের জন্য আমি একটা অনুমতি চাইতে যাবো, সে জায়গায় আমার ঘুষ আমি দিব না। সেই অফিসার মনে করবে এটা অনুমতি দেওয়াটা, পেপার ঠিক থাকলে এটা তার দায়িত্ব, এবং কি উনি আমার চা খাওয়াই অনুমতি দেবে। কিনলে গিয়ে আমার লাখ লাখ ঠালোই ওনার পিছিয়ে ঘোরা লাগবে। এইভাবে চাই, দুর্নীতি জিরোতে চাই, বুঝছেন? দুর্নীতি এই দেশে দেখতে চাই না। আচ্ছা, ভালো কথা। আপনার পছন্দের অভিনেতা কে বাংলাদেশে, অভিনেতা কিংবা অভিনেত্রী? আমার পছন্দের অভিনেতা বাংলাদেশে আমার পছন্দের অভিনেতা শ্রদ্ধেয় মোশাররফ করিম এবং রাইসুল ইসলাম আসাদ। আচ্ছা, আর অভিনেত্রী? অভিনেত্রী শাবনুর আপা। আচ্ছা, আপনি আপনার পছন্দের একটি ডায়লগ থ্রো করুন। আসসালামু আলাইকুম আব্বা, আল্লাহ রাখছে ভালো। না মনে হর মুখী বাড়ি কোনো কাম আছে, বলে নতুন বিয়ে হয়েছি, হর বাড়ি তাই মনে হয় ভালো। না গালাগালি করেন কা আব্বা, ওই ঠান্ডা লাগছে বুঝছেন, আর শরীর একটা দুর্বল। ওই মায়ের কন 80 রান্না ফাটাইতে কন আমার লোকে, 80 রান্না ভিটামিন অতিরিক্ত, শরীর ভালো থাকে, প্রেশার হাইতে ওঠে। এবারে খাওয়াই বলছে মুড়ে রান্না, এতে প্রেশার লো থাকে। হ্যাঁ না ভাই, আমি আইটার মনে হয় এনে থাকতে লাভ আছে। ওই পাগল আপনি বোঝেন না, বাড়ি থেকে টাইম কেমন, এই জায়গায় আশেপাশের মানুষ আয়, কয় জামাই কই, তাই আমার হৌরা হৌরি হেরা মিলে আমার একটা চেয়ার সামনে দিয়ে আমার বাবায়, আমি এবার যে আয় পাইকারি ধরে ওই পাও ধরে ধুলে লইতে থাই। 500-1000-এর নিচে কেউ মারে না, বুঝছেন? মা বাহুরি মারছে 5000। আর ওই হুবা হাউরি একটু কাস্টে, একটু কীটপদের মানুষ, হ্যাঁ পরও 2000-এর কম দেয় নাই। 800-500 ওই নাম বললাম মামা ওর চাচা ওর আমি জবি সবাই 500 নিচে না। 22,000 হয়েছে। আপনারও দিব আলে আব্বা, খাবার দিয়ে না, আপনারও দিব আলে বাঘ যোগ করে খাবো আব্বাটা, অত বেইমান মনে করেন না। দূর তরমুজ খেত দিয়ে লাভ আছে, তরমুজ খেতে পয়সা আছে। এ জায়গায় 15 দিন থাকলে মিনিমাম 70,000 টাকা লই বাড়ি আমো।
দোয়া করেন আপা। না টা আমার মনে টা আমি আমার মতো করে রাখতেছি। এ ছিরে বউরে দিম টা মারা টা দিনে জানেন আমরা এই বাহি এলাইছি আমি এই পেলে আর আমি আপনার ফোলা না আমার দিকে। দর্শকদের জন্য যদি কিছু বলতে চান, যদি মজার কোনো সংলাপ, যেহেতু আপনি মজার মানুষ, আপনাকে আমরা মজার হিসেবে দেখি, যদি মজার কোনো সংলাপ আমাদের দর্শকদের উদ্দেশ্যে। দর্শকের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমার ফেসবুকে লেখালেখি কিংবা আমার গল্পের ভিতরে আপনারা ভিন্ন কিছু খুঁজবেন না। আমি অবশ্যই সমাজের ভালো কিছু করতে চাই এবং আমার গল্পর ভিতরে ডিরেক্ট অনেক সময় মেসেজ না থাকলেও কোনো না কোনো পরতে পরতে মেসেজ আছে, একটু মাথা খাটিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। এবং কি বাংলা নাটকের সাথে থাকবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন, বাংলা সংস্কৃতির সাথে থাকবেন এবং সর্বোপরি ভালো মানুষ হন এবং আমার জন্য দোয়া করেন, আমিও যেন ভালো মানুষ হয়ে এই সমাজে থাকতে পারি, এই দেশের জন্য থাকতে পারি। আপনার কর্মকাণ্ড দ্বারা যেন আমার রাষ্ট্র উপকৃত হয় এবং আমার কর্মকাণ্ড দ্বারাও যেন রাষ্ট্র উপকৃত হয়। আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ গড়ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দর্শক শুনছিলাম কথা, আমরাও চাই বাংলাদেশ নতুন করে বিনির্মাণে আরও ঢেলে সাজানো হোক, সুন্দর একটি বাংলাদেশ হোক। আজ আমাদের অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার এবং অভিনয় শিল্পী সাদ্দাম মাল। তার কাছে শুনছিলাম তার অজানা সকল কথা। আজকের আয়োজন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাই টিভির সাথে থাকুন। খোদা হাফেজ।